আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবার দিনকাল খুব ভালো যাচ্ছে। তো আজকে আমরা মূলত চলে এসেছি এসএসসি বায়োলজি বইয়ের চ্যাপ্টার 1, যেটা জীবন পাঠ নিয়ে। তো আজকে একটা ক্লাসের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারের সব কিছু শেষ করে দেবো ইনশাল্লাহ। তো কী কী আছে আমরা দেখে নিই। দেখো, চ্যাপ্টারকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করি। যেমন প্রথমে যদি আমরা লিখি এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে বায়োলজি জিনিসটা কী, সেটা আমরা জানবো এই চ্যাপ্টার থেকে। 2 নম্বরে আমরা জানবো হচ্ছে শ্রেণীবিন্যাস, এবং 3 নম্বর যেটা মেইনলি আমরা জানবো সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। তাহলে আমরা কি কি জানবো এই চ্যাপ্টারে? প্রথমত আমরা জানবো হচ্ছে বায়োলজি জিনিসটা কি, তারপর শ্রেণীবিন্যাস জিনিসটা কি, তারপর হচ্ছে দ্বিপদ নামকরণ। মূলত এই 3টা বিষয় নিয়ে আমাদের বইয়ে এই চ্যাপ্টারে বিশদভাবে আলোচনা করা হয়েছে। তো পুরো ক্লাসটা জুড়ে আমি থাকছি তৌকির আহমেদ ফ্রম ঢাকা মেডিকেল কলেজ, এবং একটা চ্যাপ্টারেই এই ক্লাসের মাধ্যমেই আমরা সব কিছু শেষ করে ফেলব। তো প্রথমে আমরা আসি আমাদের জীববিজ্ঞান জিনিসটা কি সেটা নিয়ে। দেখো, আমাদের যে সৃষ্টি জগৎ, এটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। যে কোনো কিছু, যে কোনো বস্তুকে আমরা ধরলাম বস্তুকে আমরা 2টা ভাগে ভাগ করব। একটা হতে পারে সেটা জীব, এবং দ্বিতীয়ত সেটা হতে পারে জড়। তাহলে জীব এবং জড় নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকে বলে হচ্ছে ভৌত বিজ্ঞান, এবং জীব নিয়ে যে বিজ্ঞানে আলোচনা করা হয় সেটাকে বলা হয় হচ্ছে জীববিজ্ঞান। তাহলে ভাইয়া, ভৌতবিজ্ঞান কি জিনিস? ভৌতবিজ্ঞান হচ্ছে যে শাখায় জড় পদার্থ নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ভৌতবিজ্ঞান, এবং যে শাখায় জীব নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীববিজ্ঞান। তাহলে বিজ্ঞানের এই 2টি অংশ, জীববিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান। যেহেতু আমরা জীববিজ্ঞানে পড়ছি, আমরা অলরেডি বুঝতে পারছি আমরা পড়ব হচ্ছে জীবন আছে এমন কিছু নিয়ে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ব্যাঙ। প্রশ্ন হচ্ছে এটা কি? এটা আমরা ধরে নিলাম ব্যাকটেরিয়া। তো দেখো, সেই জীবটা যেমনই হোক না কেন, এই যে ব্যাকটেরিয়া, এটা নিশ্চয়ই খুব ছোট একটা জীব, তাই না? খুব ছোট একটা জীব। আবার এই যে ব্যাঙ, এই ব্যাঙটা কিন্তু অনেক বড় জীব। তো জীব যেমনই হোক না কেন, ছোট হোক বড় হোক, সেটা উদ্ভিদ হোক, যাই হোক না কেন, প্রাণী হোক, উভচর হোক, যেটাই হোক, যেহেতু যার জীবন আছে আর কি, সেটা নিয়ে আমরা জীববিজ্ঞানে পড়াশোনা করব। তো জীববিজ্ঞান যেটাকে আমরা বলি হচ্ছে মূলত বায়োলজি। এই বায়োলজি ওয়ার্ডটা এসেছে হচ্ছে বায়োস এবং লগস থেকে। বায়োস এবং লগস। বায়োস শব্দের অর্থ হচ্ছে জীবন, এবং যেটা হচ্ছে লগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। অর্থাৎ বায়োলজি বলতে আমরা তাহলে বলতে পারি জীবনের জ্ঞান বা জীবন সংশ্লিষ্ট জ্ঞান, আমরা বলতেই পারি এটা জীবনের জ্ঞান। ঠিক আছে? তাহলে বায়োলজি জিনিসটা কি সেটা নিয়ে আমরা স্বাভাবিক একটা ধারণা পেলাম। তো এখন এই যে জীববিজ্ঞান নিয়ে আমরা পড়ব, এই জীববিজ্ঞানের কিন্তু অনেকগুলো শাখা আছে। তাহলে চলো আমরা শাখাগুলো একটু পড়ে ফেলি। জীববিজ্ঞানের শাখাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং একটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। আমরা যদি একটু খেয়াল করি, দেখো এটা হচ্ছে ভৌত জীববিজ্ঞান এবং এটা হচ্ছে ফলিত জীববিজ্ঞান। চলো এখান থেকে আমাদের আগে জানতে হবে কি কি পরীক্ষাতে আসে। এখানে মনে রাখবে, এখান থেকে আমাদের কি কি পরীক্ষাতে আসে সেটা আমরা একটু জেনে ফেলি। দেখো, এখান থেকে আমাদের মূলত পরীক্ষায় আসে হচ্ছে ক এবং এমসিকিউ। তাহলে এই অংশটা আমাদের এমনভাবে পড়তে হবে যেন আমরা যাবতীয় ক দাগ এবং এমসিকিউ এর জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারি। তো চলো আমরা একটু একটু করে দেখে ফেলি এখানে আমাদের কি কি আছে। দেখো, প্রথমে বলছে অঙ্গসংস্থান বা মরফোলজি। মরফো বলতে বোঝায় হচ্ছে অঙ্গ। তাহলে কেমন অঙ্গ? দেখো, দৈহিক গঠন, এটাই হচ্ছে মূলত আলোচনার বিষয়। ঠিক আছে? তাহলে যেটা বহিস্থ অঙ্গসংস্থান সেটাকে বলবে এক্সটার্নাল, এবং যেটা অন্তস্থ সেটাকে অবশ্যই বলবে ইন্টারনাল। তাহলে প্রথমটা আমরা বুঝতে পারলাম অঙ্গসংস্থান বা মরফোলজি। দেন আমরা 2 আসি, সেটা হচ্ছে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি। দেখো এখানে ট্যাক্সন কথাটা আছে। ট্যাক্সন বলতে আমরা বুঝতে পারছি এটা অবশ্যই শ্রেণীবিন্যাসবিদ্যাকে বোঝাচ্ছে। তাহলে শ্রেণীবিন্যাসবিদ্যা বা ট্যাক্সোনমি আমরা 2টা শেষ করে ফেললাম। দেন আমরা আসি হচ্ছে শারীরবিদ্যা বা ফিজিওলজি। শারীরবিদ্যা মনে রাখবে, ফিজিওলজি এটা কিন্তু আমাদের একটা মেডিকেলের সাবজেক্টও আছে ফার্স্ট ইয়ারে, ফিজিওলজি। তো ফিজিওলজি যেটা, সেটা হচ্ছে শারীরবিদ্যা। কেমন শারীরবিদ্যা? এটা হচ্ছে আমাদের জৈব রাসায়নিক কার্য, যেমন বলতে পারো শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ, যা যা আছে না কেন, এসব কিছু হচ্ছে আমাদের এই শরীরবিদ্যা বা শারীরবিদ্যা, যেটাকে মূলত ইংলিশে বলে হচ্ছে ফিজিওলজি।
ফিজিওলজি শেষ। এবার আমরা পড়বো হচ্ছে হিস্টোলজি। দেখো এখানে যে হিস্টো কথাটা আছে না, হিস্টো, এটা মূলত বোঝাই হচ্ছে টিস্যু, বোঝাই হচ্ছে টিস্যু। তাহলে হিস্টোলজি যেটা, সেটা অবশ্যই টিস্যু নিয়ে কিছু একটা বোঝাবে। দেখে ফেলি, হিস্টোলজি আমাদের কী বোঝাচ্ছে? হিস্টোলজি আমাদের বোঝাচ্ছে টিস্যু সময়ের গঠন, বিন্যাস এবং কার্যাবলী। টিস্যু সময়ের গঠন, বিন্যাস এবং কার্যাবলী। এবার আসে ভ্রূণবিদ্যা বা এমব্রায়ো। দেখো এই যে এমব্রায়ো আছে না, এমব্রায়ো শব্দের অর্থ হচ্ছে ভ্রূণ। তাহলে যেখানে এমব্রায়োলজি আছে সেটা অবশ্যই ভ্রূণবিদ্যা, তাই না? এমব্রায়োলজি বা ভ্রূণবিদ্যা। ভ্রূণবিদ্যাতে কী নিয়ে কী নিয়ে আলোচনা করা হবে? জননকোষের উৎপত্তি, নিষিক্ত জাইগোট, ভ্রূণের সৃষ্টি ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে। দেন আমরা আসি কোষবিদ্যা বা সাইটোলজি। এই যে সাইট শব্দটা আছে, সাইট মানে হচ্ছে কোষ। তাহলে যেখানে সাইট মানে কোষ, সেখানে সাইটোলজি মানে অবশ্যই কোষ সংক্রান্ত বিদ্যা হবে। কোষ সংক্রান্ত বিদ্যা এখানে কী আসে? কোষের গঠন, কোষের কার্যাবলী, বিভাজন, এগুলো নিয়ে আলোচনা করা হবে। সিম্পল বিষয়। দেন আমরা আসি জেনেটিক্স ও বংশগতিবিদ্যা। আই হোপ তোমরা সবাই জানো যে জেনেটিক্স ও বংশগতিবিদ্যা কী, এটা সবারই জানার কথা। কী কী নিয়ে বলতে হবে? জীব ও জীবনের বংশগতি দ্বারা, এটা জীবনের বংশগতি ধারা সম্পর্কে এটা নিয়ে আলোচনা করা হয়। তো মেইনলি বংশগতি ধারা। এবার সেই বিবর্তনবাদ বা ইভলিউশন, এটা আমরা জানি যে একটা বিতর্কিত বিষয় অনেকের মতে, অনেকে অবশ্য বিভিন্ন বৈজ্ঞানিক ব্যাখ্যা এখানে দিয়ে থাকে। যেটাই হোক না কেন, আমাদের জানতে হবে বিবর্তন বিদ্যা হচ্ছে ইভলিউশন। ইভলিউশন নিয়ে কী কী পড়তে হবে? প্রাণের বিকাশ, জীবের বিবর্তন। ব্যাস এতটুকু বললে আমরা বুঝতে পারবো প্রাণের বিকাশ এবং জীবের বিবর্তন। এতটুকু যদি আমরা জানি, সেটা কিসের উদাহরণ? সেটা হচ্ছে বিবর্তন বিদ্যা। এবার আসে বাস্তুবিদ্যা বা ইকোলজি। ইকোলজি কি এটা তোমরা জানো, আমার থেকে বলতে গেলে তোমরা ভালো জানবে। ইকোলজি, সেখানে আমাদের বইয়ে কী লেখা আছে? বইয়ে আমরা লেখা আছে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। ডান, এর বেশি আমাদের এখানে লাগবে না। এবার আসে এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইন, জানো আমাদের যেখান থেকে হরমোন বের হয় সেখানে বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন বন্ধ করা গ্রন্থি বলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেটা। তো এন্ডোক্রাইনোলজি সেটা অবশ্যই আমাদের হরমোন নিয়ে বোঝাবে। তাহলে যেটাই হচ্ছে হরমোন নিয়ে পড়াশোনা, সেটা হচ্ছে এন্ডোক্রাইনোলজি। দেন জীবভূগোল। জীবভূগোল, জীবভূগোল বা বায়োজিওগ্রাফি। দেখো আমাদের এই যে পৃথিবীটা, পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় জীবের বিস্তৃতি, এই কথাটা দ্বারা কী বোঝাচ্ছে? যেমন তোমরা বলতে পারো, আমরা এখানে যদি বলি অস্ট্রেলিয়া, আমি এখানে বলছি অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া বললে আমাদের মাথায় কিসের চিত্র আসে? সেটা হচ্ছে ক্যাঙ্গারু। অস্ট্রেলিয়া বললে আমাদের মাথায় আসে ক্যাঙ্গারু চিত্র। কিন্তু বলো আমাদের বাংলাদেশে কি এই ক্যাঙ্গারুটা পাওয়া যায়? আমাদের বাংলাদেশে কিন্তু এই ক্যাঙ্গারুটা পাওয়া যায় না। তাহলে পৃথিবীর বিভিন্ন ভৌগোলিক সীমারেখায় বিভিন্ন জীব আছে, এটা আমরা জানবো বায়োজিওগ্রাফির মাধ্যমে। ঠিক আছে। তো আশা করি জীববিজ্ঞানের এই যে শাখাটা আমরা আলোচনা করলাম, ভৌতজীব বিজ্ঞানের, আমি আশা করতে পারি ক্লাসটা যারা দেখেছো তাদের এটা ক্লিয়ার। এবং আমরা পড়ছি কীভাবে? পড়ছি হচ্ছে ক দাগ এবং এমসিকিউ এর জন্য। তো এবার চলো আমরা ফলিত জীববিজ্ঞান নিয়ে একটু পড়াশোনা করি। ফলিত জীববিজ্ঞানের ভিতরে যদি আসি, এখানে আমরা একটু একটু করে দেখি। দেখো জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি। জীবাশ্ম বিজ্ঞান বা প্যালিওন্টোলজি, এখানে জীবাশ্ম সম্পর্কিত আলোচনা। বলো তো জীবাশ্ম জিনিসটা কি? খুব সহজভাবে বলি, মনে করো এটা হচ্ছে একটা মানুষ, এ মারা গেল, এখানে এ মাটির ভিতরে এসে মারা গেল। মারা যাওয়ার পরে অনেক দিন পরে তার এই যে দেহাবশেষ, তার এই যে দেহাবশেষ, বলো তো এটা এই মাটির ভিতরে ভিন্ন ভিন্ন নতুন কিছু পদার্থ সৃষ্টি করবে, নতুন স্ট্রাকচার সৃষ্টি হবে না? বলতে পারো সহজভাবে বলতে গেলে এটাই হচ্ছে জীবাশ্ম। এটা শুধু মানুষ নয়, এটা যে কোনো প্রাণী, যে কোনো গাছপালা দীর্ঘদিন ধরে মরে যাওয়ার পরে এই যে তোমার পরবর্তী যে রূপ, সেটা হচ্ছে এক কথায় জীবাশ্ম, যেটা খুব সহজে বলতে গেলে। চলো তো আমরা দেখে ফেলি আমাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিক্স। জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিক্স, স্ট্যাটিস্টিক্স, সরি। জীব পরিসংখ্যান বিষয়ক বিজ্ঞান। জীব বিজ্ঞানে কিন্তু পরিসংখ্যানটা লাগে। তো জীববিজ্ঞানে যেখানে যেখানে পরিসংখ্যান লাগবে, সেটা হচ্ছে এই জীব পরিসংখ্যান বিদ্যা বা বায়োস্ট্যাটিস্টিক্সের অন্তর্ভুক্ত। গেল একটু দুটো। দেন আমরা আসি পরজীবীবিদ্যা বা প্যারাসাইটোলজি। প্যারাসাইট মানে কী রে? প্যারাসাইট মানেই তো পরজীবী, তাই না? প্যারাসাইট যেটা, সেটা তো পরজীবী। তাহলে পরজীবী নিয়ে আমরা যেখানে আলোচনা করবো, পরজীবিতা, পরজীবী জীবের জীবন প্রণালী এবং রোগ। ঠিক আছে, সবগুলো হচ্ছে পরজীববিদ্যা বা প্যারাসাইটোলজির অন্তর্ভুক্ত। দেন আমরা আসি হচ্ছে মৎস্যবিজ্ঞান বা ফিশারিস। এটা তো খুব ইজি না? যারা ক্লাস করছে তারা সবাই জানে, আমার থেকে আরও ভালো জানে যে মৎস্যবিজ্ঞান বা ফিশারিজ জিনিসটা কী আসলে।
দেন আসে হচ্ছে কীটতত্ত্ব বা এন্টোমোলজি। এটা আমাদের সময় এক্সামে পড়েছিল, কীটতত্ত্ব বা এন্টোমোলজি কী, এবং আমি সেটা পেরেছিলামও আমার মনে পড়ে, কিন্তু আন্দাজে। এটা হচ্ছে কীটপতঙ্গের জীবন, মূলত কীটপতঙ্গ নিয়ে কীটতত্ত্ব। কীটপতঙ্গের জীবন, উপকারিতা, অপকারিতা, ক্ষয়ক্ষতি ইত্যাদি নিয়ে কীটতত্ত্ব গেল। দেন আসে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি। তোমরা কিন্তু এই সাবজেক্টের নাম অনেকেই শুনেছ, মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান অনেকেরই এটা ফেভারিট সাবজেক্ট বলতে গেলে। আমারও একসময় একটা প্রিয় একটা সাবজেক্ট ছিল, সেখানে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং আণুবীক্ষণিক ছত্রাক ও অন্যান্য অণুজীব নিয়ে আলোচনা করা হয়, মাইক্রোবায়োলজি। এবং আমাদের অনেক মেডিসিন তৈরিতে বা অনেক রোগ নির্ণয়ের জন্য কিন্তু মাইক্রোবায়োলজির অনেক ভূমিকা আছে, তাই না? দেন আসে কৃষি বিজ্ঞান বা এগ্রিকালচার। এটা কি আমার পড়ানোর প্রয়োজন আছে? এটা সবাই পারবে। দেন আসে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্স। ওয়াও, মেডিকেল সায়েন্স পড়ার জন্য তো আমরা আসি আর কি, মেনলি আমরা যখন এমবিবিএস লাইফে যাই সেখান থেকে আমাদের মেডিকেল সায়েন্স পড়া শুরু হয়। এটাও খুব ইজি, তোমরা জানো। জিন প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং খুবই ইজি। আমার মনে হয় না এটা নতুন করে বোঝানোর কিছু। জিন প্রযুক্তি নিয়ে আলোচনা করা হবে যেখানে, সেটা জেনেটিক্স। দেন আসে প্রাণ রসায়ন বা বায়োকেমিস্ট্রি। ঠিক আছে, বায়োকেমিস্ট্রি এটা আমাদের এমবিবিএস ফার্স্ট ইয়ারের একটা সাবজেক্ট, প্রাণ রসায়ন বায়োকেমিস্ট্রি, এটা আমাদের ফার্স্ট ইয়ারের সাবজেক্ট। দেন পরিবেশ বিজ্ঞান বা এনভায়রনমেন্টাল সায়েন্স, এটা অনেকের পরিচিত। পরিবেশ বিজ্ঞান কী নিয়ে আলোচনা করা হবে? পরিবেশ সম্পর্কিত বিজ্ঞান নিয়ে, কমন বিষয়। দেন আসে সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশিয়ানোগ্রাফি। আচ্ছা, আমাদের যে জীবজগৎ এটা তো অনেক বৈচিত্র্যপূর্ণ, তাই না? তোমরা কি জানো এখান থেকে সাগরের জীবজগৎ আরও বেশি বৈচিত্র্যপূর্ণ? আমাদের পৃথিবীর এই ভূমিতে যে জীবজগৎ তার থেকে সমুদ্রেরটা কিন্তু আরও বেশি বৈচিত্র্যপূর্ণ, এবং ওটা নিয়ে পড়াশোনা করা হয় হচ্ছে সামুদ্রিক জীববিজ্ঞান বা ওশিয়ানোগ্রাফির ভিতরে। এখন আমরা পড়বো হচ্ছে বনবিজ্ঞান বা ফরেস্ট্রি, বনবিজ্ঞান। এটাও খুব ইজি বিষয়, তোমরা জানো সবাই। ফরেস্ট্রি, বন সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ইত্যাদি, সংরক্ষণ এগুলো নিয়ে। দেন হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। দেখো, বায়োটেক বলি আমরা সংক্ষেপে অনেক সময়, জীব প্রযুক্তি পড়ানো লাগবে না, ইজি আছে। দেন আছে ফার্মেসি। ফার্মেসি কি আমার পড়ানো লাগে? তোমরা সবই পারবে। বন্য প্রাণীবিদ্যা বা ওয়াইল্ড লাইফ, ছোটোবেলা থেকে ডিসকাভারি দেখে দেখে বড় হয়েছে অনেকে। ডিসকাভারি, তারপরে কী ছিল, নেট জিও, তাই না? বা এগুলো কী বলেন, এই সমস্ত চ্যানেল দেখে দেখে, ওয়াইল্ড লাইফের ভিডিও দেখে দেখে যারা বড় হয়েছে তাদের কি বন্যপ্রাণীবিদ্যা পড়ানো লাগবে? অবশ্যই লাগবে না। লাস্ট হচ্ছে বায়ো ইনফরমেটিক্স। এটা মূলত কম্পিউটার নির্ভর, প্রযুক্তি নির্ভর তথ্য দিয়ে আর কি। এই যে এখানে আমাদের বই লিখছে ক্যান্সার বিষয়ক বিজ্ঞান, খেয়াল করে দেখেছো? ক্যান্সার বিষয়ক বিজ্ঞান, এখানে কিন্তু এমসিকিউ দিয়ে দিতে পারে যে ক্যান্সার বিষয়ক বিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট কোনটি, উত্তর কোনটা হবে? বায়োইনফরমেটিক্স। যদিও বায়োইনফরমেটিক্সের আরও অনেক ব্যবহার আছে, ঠিক আছে? তো দেখো কত চমৎকার করে আমরা যে বিজ্ঞানের শাখাগুলো পড়ে ফেললাম। আমি আবারও বলছি, এটা নিয়ে আমাদের খুব বেশি জানা লাগবে না। কেমন জানা লাগবে? ক দাগ এবং এমসিকিউ এর জন্য। তো এই আমরা যদি আগের পেজে যাই, আগের পেজে আমরা পড়েছি জীববিজ্ঞান নিয়ে কি, আর একটু রিভিশন করে দিই। বস্তুকে দুই ভাগে ভাগ করেছিলাম, জীব এবং জড়। জীব নিয়ে আলোচনা করা হয় জীববিজ্ঞানে, জড় নিয়ে আলোচনা করা হয় ভৌতবিজ্ঞানে। বায়োলজি শব্দটা কোথা থেকে এসেছে? বায়োস এবং লগস থেকে। বায়োস মানে জীবন, লগস মানে জ্ঞান। তো আমার এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে এইটা এনশিওর করতে পারি, এসএসসি বলো বা এসএসসি লাইফের পরবর্তী অ্যাডমিশনের প্রশ্নগুলো তোমাদের ক্লিয়ার হবেই, এবং ইন্টারমিডিয়েটের অনেক বেসিক জিনিস কিন্তু তোমরা শিখে যাবে। চলো আমরা একটু শ্রেণীবিন্যাস নিয়ে পড়াশোনা করি। আচ্ছা ভাই, শ্রেণীবিন্যাসটা কেন দরকার? আমাদের যে জীবজগৎ, চলো আমরা তো ছোটো একটি জীবজগৎ আঁকি। তো মনে করো এটা হচ্ছে একটা মানুষ, ঠিক আছে? কী মানুষ আঁকলাম, যাই হোক। মনে করো এটা হচ্ছে একটা গাছ, তারপরে আর কি আঁকা যায়? মনে করো এই যে এটা হচ্ছে একটা কী আঁকলাম, ফড়িং বা প্রজাপতি, যাই কিছু বললাম, ঠিক আছে? অনেক কিছু আঁকলাম না আমরা? তো এই যা কিছু আমরা আঁকলাম, এই সব কিন্তু আমাদের অনেক অনেক জীব বলো এই পৃথিবীতে এক্সিস্ট করে। তো এখন তাদের নিয়ে তো আমাদের পড়তে হবে, তাদের নিয়ে জানতে হবে, তাদের বৈশিষ্ট্য নিয়ে আমাদের জানতে হবে, অনেক কিছু রিসার্চ করতে হবে। তো এগুলো আমরা কীভাবে করব? আমরা এগুলো করব হচ্ছে তাদেরকে অনেকগুলো বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করে। তো চলো আমরা একটু আইডিয়া দিই। মনে করো এখানে হচ্ছে আমাদের মানুষ বা গাছ বা প্রজাপতি, যাই বলি না কেন, এদের নিজস্ব অনেক কিছু বৈশিষ্ট্য আছে, এবং এই বৈশিষ্ট্যের ভিত্তি করে আমরা তাদের অনেকগুলো ভাগে ভাগ করে ফেলি। তো শ্রেণীবিন্যাসের নিজস্ব কিছু ধাপ আছে, আমরা ধাপগুলো এভাবে মনে রাখতে পারি। প্রথমে আমি বললাম হচ্ছে কে, দেন বললাম পি, সি, ও, এফ, জি, এস। আমার সাথে সাথে বলতে হবে তোমাদের কে,
পি সি ও এফ জি এস। ভাই এটা কি লিখলেন? চলো একটু দেখাই তোমাদের। কেতে হচ্ছে কিংডম, পিতে হচ্ছে ফাইলাম, সিতে হচ্ছে ক্লাস, ওতে হচ্ছে অর্ডার, এফতে হচ্ছে ফ্যামিলি, জিতে হচ্ছে জেনাস, এসতে হচ্ছে স্পেসিস। মনে থাকবে? তাহলে শ্রেণীবিন্যাসের ধাপগুলো কী কী? কে, পি, সি, ও, এফ, জি, এস, এগুলো হচ্ছে শ্রেণীবিন্যাসের ধাপসমূহ। তো কথা হচ্ছে ভাই ধাপগুলো কেন লাগবে? দেখো, আমাদের এই যে টোটাল জীবজগৎ, কিংডম, কিংডমকে আমরা ভাগ করেছি 5টা ভাগে। তাহলে টোটাল যে কোনো প্রাণী বললে আমরা সেটাকে 5টা ভাগে ভাগ করে নিলাম, তারপর আমরা ফাইলাম সেটাকে 33টি ভাগে ভাগ করেছি। এ ভাগ করতে করতে অনেকগুলো ভাগ এসেছে, এবং আমাদের এই বৈশিষ্ট্যের সাথে মিলিয়ে দেখতে হবে কোনটার সাথে কোন বৈশিষ্ট্য যায়। ঠিক আছে? আর দ্বিপদ নামকরণ নিয়ে আমরা অবশ্য একটু পরে পড়বো, কিন্তু আমাদের একটু জানিয়ে রাখি দ্বিপদ নামকরণ যেখানে লাগে হচ্ছে এই জেনাস আর স্পেসিস, এই দুটো লাগে দ্বিপদ নামকরণ। যেমন মানুষের দ্বিপদ নামকরণ কী বলতো? হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স, তাই না? তো এই যে হোমো, এই হোমোটা হচ্ছে জেনাস, এবং এই যে স্যাপিয়েন্স, এই স্যাপিয়েন্সটা হচ্ছে স্পেসিস। মনে থাকবে? তাহলে হোমোস্যাপিয়েন্স, এখানে হোমো হচ্ছে জেনাস এবং স্যাপিয়েন্স হচ্ছে স্পেসিস। এই জেনাস এবং স্পেসিস মিলে আমাদের হচ্ছে দ্বিপদ নামকরণটা গঠিত হয়। তো দ্বিপদ নামকরণ নিয়ে আমরা একটু পরে পড়তে পারবো, সমস্যা না। তো চলো শ্রেণীবিন্যাস নিয়ে আমরা আমাদের এই যে ধারণাটা, এটা হচ্ছে আর একটু দেখি আমাদের মূল বইয়ে কী কী বলেছে। চলো আমরা একটু দেখে আসি। আমাদের মূল বইয়ে যদি আমরা এখানে যাই, দেখি আমাদের মূল বইয়ে এখানে কী কী বলা আছে শ্রেণীবিন্যাস নিয়ে। দেখো, শ্রেণীবিন্যাস নিয়ে আমাদের বই কিন্তু যে কথাগুলো বলা আছে, আজ পর্যন্ত বিভিন্ন পৃথিবীতে প্রায় 4 লক্ষ হচ্ছে তোমার 4 লক্ষ প্রজাতির 4 লক্ষ প্রজাতির হচ্ছে উদ্ভিদ, 13 লক্ষ প্রজাতির প্রাণী, অনেক কিছু আছে। তো এগুলোকে আমরা কি খুব সহজে হচ্ছে তোমার আইডেন্টিফাই করতে পারবো যদি আমরা সেটা কোনো শ্রেণীতে ভাগ না করি? বুঝতে পারছো? সেটা আমাদের শ্রেণীতে ভাগ করা দরকার। এবং এই যে শ্রেণীবিন্যাস থেকে আমরা কয়েকটা জিনিস মনে রাখবো। বিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন কে? সুইডিশ প্রাকৃতিকবিদ, প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। এটা থেকে আমাদের অবশ্য এসএসসি পরীক্ষায় এমসিকিউ এসেছিল যে 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি লাভ করেন, ইত্যাদি ইত্যাদি। তাহলে শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য নিয়ে যদি আমরা একটুখানি কথা বলি, দেখো শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য কী? শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হলো প্রতিটি জীবের দল ও বদল সম্পর্কে জ্ঞান আহরণ করা। তারপরে সেই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কি করব? জীবজগৎ ও মানব কল্যাণে ব্যবহার করব। ঠিক আছে? আমরা যদি খুব ইজিভাবে বলি, তাহলে আমাদের এই যে শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন ক্যারোলাস লিনিয়াস, যিনি হচ্ছেন প্রকৃতিবিদ। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভ করেন। এগুলো হচ্ছে কথা। কেন জীবজগতে শ্রেণীবিন্যাসের প্রয়োজন? কেননা প্রায় 4 লক্ষ প্রজাতির হচ্ছে উদ্ভিদ এবং 13 লক্ষ প্রজাতির প্রাণী আছে। এতগুলো প্রাণীর নামকরণ করে আলাদা আলাদা বৈশিষ্ট্য চিনে যেন আমাদের আর কি পড়াটা সহজ হয়, আমরা যেন এক্সপেরিমেন্ট করতে পারি, মানব এবং জীবজগতের উন্নয়ন করতে পারি, কল্যাণ করতে পারি, এজন্যই হচ্ছে আমাদের এই জীবজগৎকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। তো দেখো, এই যে জীবজগৎ নিয়ে আমরা পড়ছি এখন, জীবজগৎকে মূলত 2টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপার কিংডম 1, একটা হচ্ছে সুপার কিংডম 2। তো চলো আমরা আমাদের স্লাইডে ফিরে গিয়ে এটা নিয়ে আরও একটু আলোচনা করে ফেলি। তো এই যে কিংডম আমরা বলেছিলাম 5টা ভাগে বিভক্ত, কিংডমকে আমরা 5টা ভাগে ভাগ করেছিলাম, তাই না? এই কিংডমকে আমরা যে 5টা ভাগে ভাগ করেছিলাম, সেই কিংডমগুলোকে আমরা একটু দেখে ফেলি। কয়টা ভাগে ভাগ করেছিলাম বলো তো? 5টা। দেখো, এখানে আমরা লিখে ফেলি এই যে আমাদের কিংডম, সেটাকে আমরা 5টা ভাগে ভাগ করেছি। তার ভিতরে
এই কিংডমকে 5টা ভাগে ভাগ করেছি। তো তার আগে সেটাতে আমরা মনে রাখবো সুপার কিংডম 1 এবং সুপার কিংডম 2। 1-এর ভিতরে কোনটা আসে? 1-এর ভিতরে আসে হচ্ছে মনেরা, হয়তো এই কালিটা দেখা যাচ্ছে না, মনেরা। 2-তে আমরা যদি আসি, 2-তে আমাদের আছে 4টা, যেহেতু 5টা ভাগে ভাগ করেছি, একটা যদি মনেরাতে যায় তো বাকি 4টা অবশ্যই সুপার কিংডম 2-তে থাকবে। সেগুলো কি কি? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি এবং হচ্ছে অ্যানিমেলিয়া। তাহলে কি কি বললাম? কিংডমকে আমরা টোটাল ভাগ করেছি 5টা ভাগে, টোটাল ভাগ করেছি হচ্ছে 5টা ভাগে। এই দেখো, টোটাল আমরা ভাগ করেছিলাম এখানে 5টা ভাগে। তো 5টা কী? প্রথমে একটা হচ্ছে এই মনেরা, এবং যেটা আছে সুপার কিংডম 1-এর ভিতরে, এবং সুপার কিংডম 2 যেটা তার ভিতরে আছে টোটাল 4টা। 4টাগুলো কী কী? প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি, অ্যানিমেলিয়া। ঠিক আছে? তো দেন আমরা এখন আমাদের নেক্সট পেজে চলে যাই। দেখো, এখন আমরা এইগুলো নিয়ে আলাদা আলাদা করে একটু পড়ব। মনেরা, মনেরা হচ্ছে আদিকোষী। আমরা কোষ নিয়ে যে চ্যাপ্টারটা আছে আমাদের, কোষ ও টিস্যু, সেখানে আমরা পড়বো কোষকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। এই কোষকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো হচ্ছে আদিকোষ, এবং একটাকে আমরা বলবো হচ্ছে প্রকৃত কোষ। তো প্রশ্ন হচ্ছে, ভাইয়া আদিকোষ কোনটা আর প্রকৃত কোষ কোনটা? আদিকোষ হচ্ছে যাদের নিউক্লিয়াস সুগঠিত নয় তারা হচ্ছে আদিকোষ, এবং যাদের নিউক্লিয়াস সুগঠিত তারা প্রকৃত কোষ, তাই না? নিউক্লিয়াস যদি সুগঠিত হয় তাহলে তারা হচ্ছে কোনটা হবে? প্রকৃত কোষী। আর যদি সুগঠিত নয় তখন তারা হবে আদিকোষী। মনে থাকবে? আচ্ছা, দেখুন, মনেরা নিয়ে আমরা একটু পড়াশোনা করি। দেখো, মনেরা নিয়ে আমাদের বই কী লেখা আছে? মনেরাকে বলা হয়েছে এরা এককোষী, ফিলামেন্টাস। বা ফিলামেন্টাস জিনিসটা কি? মনে করো এখানে একটা আছে, তারপর আরেকটা, আর এখানে একটা, তারপর একটা, তারপর একটা, তারপর একটা, এভাবে করতে 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 একটা সুতার মতো তৈরি হয়েছে না? দেখো, সুতার মতো তৈরি হয়েছে না? এই গঠনটাকে বলা হয় হচ্ছে ফিলামেন্টাস। দেন কলোনিয়াল। ভাই কলোনিয়াল মানে কি? কলোনিয়াল মানে হচ্ছে তারা একা না, অনেকে একসাথে বাস করতে পারে। মনে থাকবে? কলোনিয়াল বলতে কি বোঝায়? কলোনিয়াল বলতে বোঝায় অনেকে, অনেকে। ঠিক আছে? দেন কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। বলো তো এটা কেন বলছে? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই, কেননা আমরা তো বলছি নিউক্লিয়াস সুগঠিত না। যখন আমি বলে দিচ্ছি এই যে নিউক্লিয়াস সুগঠিত নয়, তার মানে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা সেখানে থাকবে না। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা বৈশিষ্ট্য। এখান থেকে কিন্তু সিকিউ আসে, তো আমাদের খুব সাবধানে বলতে হবে, ভালো করে সুন্দরভাবে বলতে হবে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। কেন নেই? কারণ হচ্ছে এদের নিউক্লিয়াস সুগঠিত না। তো এবার দেখি এদের দেহে, দেখো প্লাস্টিড নেই, মাইটোকন্ড্রিয়া নেই, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নেই, কিন্তু রাইবোজোম আছে। রাইবোজোম আছে, রাইবোজোম সবার দেহে থাকে, এজন্য রাইবোজোমকে বলা হয় হচ্ছে সার্বজনীন অঙ্গাণু। রাইবোজোমকে কি বলা হয়? সার্বজনীন অঙ্গাণু। কেননা এটা সবার দেহে থাকে, রাইবোজোম সবার দেহে আছে, সার্বজনীন অঙ্গাণু। এবং এই রাইবোজোম নিয়ে মনে রাখবা, এদের যে রাইবোজোম, সেই রাইবোজোমটা হচ্ছে 70S মানের। জিনিসটা কি আপাতত জানার দরকার নাই, বাট জেনে রাখবা তাদের দেহে যে রাইবোজোম, সেই রাইবোজোম হচ্ছে 70S মানের। ওকে, দেন আমরা বলে রাখি দ্বিভাজন পদ্ধতি। দ্বিভাজন জিনিসটা কি? চলো তো আমরা একটু দেখে ফেলি দ্বিভাজন জিনিসটা। মনে করো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া, সরি, এই যে মনে করো এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ঠিক আছে? এবার এই ব্যাকটেরিয়া এখান থেকে এই মাঝখান থেকে একটু খাস সৃষ্টি হয়ে গেল। ঠিক আছে? তারপর থেকে এই খাসটা আর একটু লম্বা হয়ে এমন সৃষ্টি হইল, সেইখান থেকে এটা দুটি ব্যাকটেরিয়াতে পরিণত হলো। তাহলে এই যে চিত্রটা আমরা এখানে আঁকালাম, এই যে চিত্রটা আমরা আঁকালাম, এই যে বিভাজন পদ্ধতি, এটাকে বলে হচ্ছে দ্বিভাজন। এটাকে বলে হচ্ছে দ্বিভাজন, যেটাকে দ্বিভাজন, যেটাকে ইংলিশে বলে হচ্ছে বাইনারি ফিশন। মনে থাকবে? তাহলে দ্বিভাজন বা বাইনারি ফিশন জিনিসটা কি? একটা ব্যাকটেরিয়া থেকে আমাদের দুইটা ব্যাকটেরিয়া উৎপন্ন হচ্ছে, এই যে প্রক্রিয়াটা, এটাকে বলে হচ্ছে দ্বিভাজন বা বাইনারি ফিশন।
এবার চলো এদের খাদ্য গ্রহণ নিয়ে আমরা একটু পড়ি। খাদ্য গ্রহণ, এদের খাদ্য গ্রহণ হচ্ছে ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ পদ্ধতিতে হতে পারে, আবার কেউ কেউ শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এদের যে উদাহরণ সেটা যদি আমরা দেখি, দেখো উদাহরণে কী কী বলা রয়েছে। উদাহরণে এখানে আছে হচ্ছে ব্যাকটেরিয়া। তো যারা ব্যাকটেরিয়া তারা কিন্তু শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। এবং যারা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এদেরকে ইংলিশে বলে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া, এই সায়ানো ব্যাকটেরিয়া যারা, তারা হচ্ছে ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। মনে থাকবে? তাহলে যদি এদের খাদ্য গ্রহণ নিয়ে কথা বলা হয়, যারা সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল তারা হচ্ছে ফটোসিনথেসিস পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, এবং যারা হচ্ছে ব্যাকটেরিয়া তারা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে। এবার আমরা বৈশিষ্ট্যগুলো আরেকবার পড়ে ফেলি। এরা হচ্ছে এককোষী, ফিলামেন্টাস, কলোনিয়াল। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই, কেননা নিউক্লিয়াস সুগঠিত না। আদিকোষী এরা, এদের রাইবোজোম আছে যেটা হচ্ছে 70s মানের, এবং দ্বিভাজন পদ্ধতিতে এরা বংশ বিস্তার করে। শোষণ এবং ফটোসিনথেসিস পদ্ধতিতে এরা খাদ্য গ্রহণ করে, এটা আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তাহলে নেক্সট আমরা চলে যাই প্রোটিস্টাতে। তাহলে এখানে হচ্ছে আমাদের প্রোটিস্টা। প্রোটিস্টা ছিল আমাদের কিংডম নাম্বার 2, কিংডম 2। প্রোটিস্টা নিয়ে আমাদের কী কী পড়বো দেখো। প্রোটিস্টাতে বলা আছে এরা এককোষী বা বহুকোষী। বলো তো মনে রাখি ছিল, বলে ফেলো। মনেরা হচ্ছিল হচ্ছে এককোষী, কিন্তু প্রোটিস্টা হচ্ছে এককোষী বা বহুকোষী। এখন এরাও কিন্তু কলোনিয়াল বা ফিলামেন্টাস। দেখো বৈশিষ্ট্য কিন্তু অনেক মিল আছে, কারণ আমরা যখন কিংডম 1 থেকে কিংডম 2-এ যাব একটু উন্নত হবে, খুব বেশি না কিন্তু। তবে মেন উন্নতি কোথায় বলো তো? এই জিনিসটা, সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, এইটা কিন্তু স্টার। এরা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। তাহলে কোষে ক্রোমাটিন বস্তু থাকবে, নিউক্লিয়ার পর্দা থাকবে, থাকবে কি না? যেহেতু তারা সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট, সুগঠিত, সেহেতু ক্রোমাটিন বস্তু বলো, নিউক্লিয়ার পর্দা বলো, এটা হচ্ছে এদের থাকবে। দেন দেখো ডিএনএ থাকবে, আরএনএ থাকবে, প্রোটিন থাকবে। আর এটা তো সিম্পল কথা, কেন থাকবে? কেননা এটা তো সুগঠিত। তাহলে দেখো যেহেতু সুগঠিত সেহেতু তাদের নিউক্লিয়াস আছে, ক্রোমাটিন বস্তু, নিউক্লিয়ার পর্দা, ডিএনএ, আরএনএ সব কিছু আছে। এখন মেন কথা যেটা এখানে এরা বলেছে সেটা হচ্ছে এদের কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। বলো তো কেন থাকে? কারণ কি? এরা আগের থেকে উন্নত, আগের থেকে উন্নত। মানে আমরা বলতে পারি প্রোটিস্টা, যেটা প্রোটিস্টা, এই যে প্রোটিস্টা, এটা অবশ্যই মনের থেকে উন্নত। প্রোটিস্টা অবশ্যই অন্যের থেকে উন্নত, এই জন্য এদের সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ কিসে ঘটে? খাদ্য গ্রহণ ঘটে হচ্ছে শোষণ, গ্রহণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে। চলো আগের স্লাইডে যেমন আমরা দেখেছিলাম মনেরার ভাগ ছিল, মনেরার ভাগ ছিল, সেক্ষেত্রে যে প্রোটিস্টারও তো নিশ্চয়ই খাদ্য গ্রহণে ভাগ আছে। কেমন ভাগ আছে দেখো। শোষণ কারা করে জানো? শোষণ কারা করে? শোষণ করে হচ্ছে অ্যামিবা। যারা বলতে পারো এই যে অ্যামিবা হচ্ছে শোষণ করছে। আবার এইখানে তুমি দেখছো এককোষী শৈবাল বা ডায়াটম আছে। তো যেহেতু শৈবাল তো নিজের খাবার নিজে তৈরি করবে, তাই শৈবাল করবে হচ্ছে ফটোসিনথেসিস। মনে থাকবে? তাহলে যদি বলি ফটোসিনথেসিস তাহলে সেটা হচ্ছে শৈবাল, আর যদি বললে শোষণ সেটা হবে অ্যামিবা। খুব সিম্পল বিষয়। তো এখন দেখো এরা বলেছে আগে যেটা ছিল, আগে আমাদের মনেরা ছিল, মনেরা বংশ বিস্তার করতো দ্বিভাজন বা বাইনারি ফিউশন পদ্ধতিতে, কিন্তু এরা হচ্ছে মাইটোসিস। তো এই মাইটোসিসের পাশাপাশি এরা আরও যে কাজটা করে সেটা হচ্ছে মাইটোসিসের পাশাপাশি এরা আরও যেটা করে সেটা হচ্ছে কনজুগেশন। ঠিক আছে, উদাহরণ আমরা দুইটা মনে রাখবো এদের। উদাহরণ আমরা পড়বো হচ্ছে দুইটা। কোন দুইটা? এই দুইটা, অ্যামিবা এবং ডায়াটম, এই দুটো মনে রাখলে আমাদের হচ্ছে। তো তাহলে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে কে? শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে অ্যামিবা, এবং ফটোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে হচ্ছে আমাদের শৈবাল। এবং এদের যে বংশ বিস্তার সেটা মাইটোসিস পদ্ধতিতে হতে পারে, অথবা কনজুগেশনের পদ্ধতিতে বা কনজুগেশনের মাধ্যমে। এবং আমরা আর যে বিষয়টা মনে রাখবো সেটা হচ্ছে এদের কিন্তু স্পোর সৃষ্টি হয় না। এটা খুবই ইম্পর্টেন্ট, এখানে আমি বিশেষভাবে লিখে দিই, এদের স্পোর সৃষ্টি হয় না। এটা সুপার ইম্পর্টেন্ট, স্পোর সৃষ্টি হয় না। এই যে 5টা কিংডম নিয়ে আমরা পড়বো, এই 5টা কিংডম কিন্তু গ বা ঘতে আসার মতো, মনে থাকবে। তো যেহেতু এটা গ বা ঘতে আসার মতো,
সেহেতু এই দুইটার ভিতরে আমাদের তুলনা, যেমন ঘ থেকে আসতে পারে মনেরা প্রতিষ্ঠার ভিতরে তুলনা করো, গ থেকে আসতে পারে প্রতিষ্ঠার বৈশিষ্ট্য। তাহলে তুলনা বা কম্প্যারিজন সেটা আসে ঘতে এবং সাধারণত বৈশিষ্ট্য আসে গতে। তো অবশ্যই এটা আমাদের ইম্পর্টেন্সের সাথে ভালোভাবে পড়তে হবে। মনেরা গেল, প্রতিষ্ঠা গেল। এবার চলো আমরা ফানজাই নিয়ে একটু আলোচনা করি। ফানজাই শব্দটা কিসের সাথে বলো তো? ফাঙ্গাল বলে একটা কথা আমরা প্রায় বলি না, ফাঙ্গাল ইনফেকশন, এই ওয়ার্ডের সাথে আমরা পরিচিত কিনা? ফাঙ্গাল ইনফেকশন, এই ফানজাই এটা মূলত বোঝায় হচ্ছে ছত্রাক। এটা হচ্ছে মূলত ছত্রাক। তো ছত্রাকের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, দেখি আমাদের বইয়ে কী কী বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। ছত্রাকের ভিতরে দেওয়া আছে অধিকাংশ স্থলজ, মৃতজীবী বা পরজীবী। দেখো ছত্রাকে বলেছে এরা পরজীবী, তাই না? পরজীবী মানে কি? অবশ্যই সে অন্যের খাবার চুষে নেবে। এই যে মনে করো একটা ছত্রাক, নিচে অবশ্যই মনে করো এরকম শিকড় থাকবে, এই শিকড় দিয়ে সে অন্যের পুষ্টিটা চুষে নেবে, সে কিন্তু নিজে খাদ্য তৈরি করবে না, কখনোই তৈরি করবে না। দেন একটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এদের কোষপ্রাচীর কার্টিন বস্তু দিয়ে তৈরি, নিউক্লিয়াস সুগঠিত, শোষণ পদ্ধতি করবে, কারণ সে নিজে খাবার তৈরি করবে না, সে তো অন্যের খাবার গ্রহণ করবে, এই জন্য শোষণ পদ্ধতি ঘটবে। এবং ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। আরে ক্লোরোপ্লাস্ট যদি অনুপস্থিত নাই হয় তাহলে তো সে অন্যের খাবার নিবে না, কারণ ক্লোরোপ্লাস্ট যদি থাকতো তাহলে তো সে নিজের খাবার নিজেই তৈরি করতে পারতো। যেহেতু ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত, সো সে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করবে, কোষপ্রাচীর কার্টিন দিয়ে তৈরি, নিউক্লিয়াস সুগঠিত এবং পরজীবী। এই কয়টা বৈশিষ্ট্যই মোটামুটি পড়লে হচ্ছে। উদাহরণগুলো একটু জেনে রাখি। উদাহরণগুলো হচ্ছে ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। ঠিক আছে, উদাহরণগুলো কী কী বললাম? ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম। এখানে এই যে চিত্রটা দিয়েছে পেনিসিলিয়ামের, এখানে 2 নম্বর চিত্রটা মাশরুম। মাশরুম আমরা মাশরুম খাই, মাশরুম কিন্তু শরীরের পক্ষে ভালো, তবে চিনতে হবে সেটা বিষাক্ত কিনা। ঠিক আছে, টানা রোদে রঙিন কিছু কিছু মাশরুম আছে জন্মায়, মাশরুমের ভিতরে ভালো খারাপ আছে, তবে মাশরুম মেনলি আমাদের শরীরের পক্ষে ভালো। আচ্ছা, তো এবার আমরা যাই হচ্ছে প্লান্টটিতে। প্লান্টটি শুনে তো আমরা বুঝতে পারছি প্লান্ট একটা ভাব আছে। প্লান্ট কি বলছি আমরা এখানে? উদ্ভিদ, তাই না? উদ্ভিদকে আরও 4 ভাগে আমরা ভাগ করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি। মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি, আবৃতবীজি। এটা আমাদের বইয়ে আছে অবশ্য, কিন্তু খুব বেশি আলোচনা না থাকায় আমরা স্কিপ করে গেছি। তবে উদ্ভিদ যদি বলি কত প্রকার? 4 প্রকার: মসবর্গীয়, ফার্নবর্গীয়, নগ্নবীজি এবং আবৃতবীজি। তো দেখি প্লান্টের কী বৈশিষ্ট্য এখানে আমাদের দেওয়া আছে। দেখো, প্রকৃতি নিউক্লিয়াসযুক্ত, কারণ আমরা তো অলরেডি উন্নত বৈশিষ্ট্য নিয়ে কথা বলছি, আমরা তো কিংডম 2 নিয়ে কথা বলতেছি। কিংডম 2তে সব কিছুই উন্নত এবং সবগুলোই হচ্ছে সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। দেখো এদের কী আছে। এদের প্রধানত হচ্ছে এদের দেহটি উন্নত টিস্যুতন্ত্রে বিদ্যমান, কারণ এটা অবশ্যই উন্নত। এদের দেহে ভ্রূণ সৃষ্টি হয়। বলো তো ভ্রূণ কাদের দেহে সৃষ্টি হয় না? দেখি কেমন মনে আছে। তা থেকে ডিপ্লয়েড পর্যায়ে শুরু হয়, ঠিক আছে বুঝলাম। প্রধানত স্থলজ বা অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস। চলো তো আমরা একটু জেনে ফেলি অ্যানাইসোগ্যামাস আর আইসোগ্যামাস জিনিসটা কি। দেখো এখানে বলা রয়েছে অ্যানাইসোগ্যামাস, এবং অ্যানাইসোগ্যামাস নিয়ে আমরা একটু পড়ে ফেলি। আইসোগ্যামাস এবং অ্যানাইসোগ্যামাস। দেখো এখানে 2টা ভাগে আমরা ভাগ করেছি, একটা হচ্ছে আইসোগ্যামি, একটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। দেখো আইসো মানে সমান, তাহলে এটা যদি তোমার ডিম্বাণু হয়, এটা যদি শুক্রাণু হয়, তাহলে যেহেতু 2টা সমান সেহেতু এটা হচ্ছে আইসোগ্যামি। তাহলে অ্যানাইসোগ্যামি কেমন হবে? অ্যানাইসোগ্যামি ধরো ডিম্বাণুটা এই দিলাম আমি বড়, শুক্রাণুটা দিলাম এই ছোট একটা শুক্রাণু। এটা হচ্ছে যেহেতু ডিম্বাণু আর শুক্রাণু ছোট বড়, ডিম্বাণু বড় শুক্রাণু ছোট, যেহেতু একই আকারের নয়, এই জন্য এটা হচ্ছে অ্যানাইসোগ্যামি। অ্যানাইসোগ্যামি হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। তাহলে এদের যৌন জনন কেমন? অ্যানাইসোগ্যামাস, কেননা এদের ডিম্বাণু হয় হচ্ছে বড়, এটা হচ্ছে ডিম্বাণু, এবং শুক্রাণু হয় হচ্ছে ছোট, ওই জন্য এটা হচ্ছে অ্যানাইসোগ্যামাস। কি বলে? অর্থাৎ আকার আকৃতি অত স্বরবৃত্ত বা আতঙ্ক বিশিষ্ট ভিন্ন ধরনের দুটি গ্যামিটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বিশিষ্ট। ঠিক আছে, আর্কিগোনিয়াম যদি অনুন্নত বৈশিষ্ট্য, তো উদ্ভিদের যে 4টা ভাগ রয়েছে তার ভিতরে কিন্তু আর্কিগোনিয়াম রয়েছে।
এখানে প্লান্টটির বিভিন্ন বিভাগ আছে। আমরা যেটা তোমাদের বলেছিলাম, প্লান্টটি হচ্ছে 4টা ভাগে বিভক্তিত। সেই 4টা কী ছিল? মসবর্গীয়, প্রথমে আমরা পড়েছি হচ্ছে মসবর্গীয়, তারপর হচ্ছে ফার্নবর্গীয়, তারপর হচ্ছে নগ্নবীজি, তারপর হচ্ছে আবৃতবীজি। তাহলে বলো তো প্লান্টের ভিতরে সবথেকে উন্নত কোনটা? অবশ্যই সেটা আবৃতবীজি, তাই না? আবৃতবীজি হচ্ছে প্লান্টের ভিতরে সবথেকে উন্নত। তাহলে এখানে আমরা যদি উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একবারে ছোটো করে দেখে ফেলি, প্রকৃত নিউক্লিয়াসযুক্ত, উন্নত টিস্যুতন্ত্র, ভ্রূণ সৃষ্টি হয়, অ্যানাইসোগ্যামাস, আর্কিগোনিয়াম বিশিষ্ট, ঠিক আছে? এবং সপুষ্পক বলে একটা কথা বলেছে, এটা হচ্ছে উন্নত উদ্ভিদের বৈশিষ্ট্য। তো আমাদের টার্গেট থাকবে আমরা যেন 4টা থেকে 5টা বৈশিষ্ট্য এগুলোর ভিতর থেকে বের করে ফেলতে পারি, ওটাই এনাফ। দেন আমরা পড়বো হচ্ছে অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়া অ্যানিমেলিয়াতে আমরা যদি একটু পড়ি অ্যানিমেলিয়া নিয়ে, অ্যানিমেলিয়া অবশ্যই সবথেকে উন্নত হবে এবং আমরা জানি সেটা। কী কী আছে উন্নত বৈশিষ্ট্য? প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, বহুকোষী প্রাণী। দেখো এদের কিন্তু কোষ প্রাচীর নেই। অ্যানিমেলিয়া কারা? আমরা না? আমাদের কোষ প্রাচীর আছে? নেই। প্লাস্টিড নেই, কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকে হেটারোট্রফিক। আগেও আমরা ছত্রাক পড়ার সময় বলেছি প্লাস্টিড যেহেতু নেই সেহেতু সে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, কেননা প্লাস্টিড থেকেই খাদ্য তৈরি হয়। আমাদেরও প্লাস্টিড নেই, তাই আমরা হেটারোট্রফিক। এবং জটিল টিস্যুতন্ত্র আছে। উদ্ভিদের ছিল উন্নত টিস্যুতন্ত্র, আমাদের জটিল। যৌন জনন, তারপরে এখান থেকে আমরা দেখতে পারি কি তোমার হচ্ছে উদাহরণ দেখো, মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণী দিয়েছে উদাহরণ, ঠিক আছে? আমরা কিন্তু একটু অন্যান্য উদাহরণও পড়তে পারি, যেমন এখানে উদাহরণ হিসেবে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেওয়া আছে। তো দেখো আরও যে বিষয়গুলো বলেছি, গ্যামিট উৎপন্ন হয়। আচ্ছা বলো তো গ্যামিট জিনিসটা কি? আমরা আগেই পড়েছি। গ্যামিট বলতে স্ত্রী গ্যামিট আর পুরুষ গ্যামিট, ঠিক আছে? স্ত্রী গ্যামিট আর হচ্ছে পুরুষ গ্যামিট। তো স্ত্রী গ্যামিট যেটা, সেটা হচ্ছে ডিম্বাণু, এই যে বড়। আর পুং গ্যামিট যেটা, সেটা হচ্ছে কি ছোট্ট শুক্রাণু। এই দুটাকে বলা হয় হচ্ছে গ্যামিট, স্ত্রী গ্যামিট, পুং গ্যামিট। তাহলে এইবার যদি আমরা একটু দেখে ফেলি এদের বৈশিষ্ট্যগুলো, কী কী বৈশিষ্ট্য আছে। প্রকৃত নিউক্লিয়াস বিশিষ্ট, বহুকোষী প্রাণী, কোষ প্রাচীর নেই, প্লাস্টিড নেই, কোষ গহ্বর নেই, হেটারোট্রফিক বা পরভোজী, শিকার করে খায়। তারপরে আসে জটিল টিস্যুতন্ত্র, যৌন জনন, তারপরে আসে গ্যামিট উৎপাদন, ঠিক আছে? খুব ইজি এগুলো, খুব খুব এবং খুব ইজি। তো এখন আমরা আমাদের নেক্সট পেজে যাই, সেটা হচ্ছে দ্বিপদ নামকরণ। দেখো বায়োলজিতে অনেক অনেক জীব রয়েছে, তাদেরকে চেনার জন্যে আমরা অলরেডি শ্রেণীবিন্যাস করেছি। শ্রেণীবিন্যাসে কী কী ছিল বলো তো? কে, পি, সি, ও, এফ, জি, এস, তাই না? তো কে, পি, সি, ও, এফ, জি, এস। দ্বিপদ নামকরণের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে শেষের দুইটা, জি এবং এস। জিতে কি বলেছিলাম? জেনাস, এবং এসতে বলেছিলাম স্পেসিস। দ্বিপদ নামকরণের কিছু কিছু বৈশিষ্ট্য আমাদের মেনে চলতে হয়। যেমন দ্বিপদ নামকরণ লিখতে হচ্ছে ইটালিক অক্ষরে। কী কী বলেছি? আমরা যখন খাতায় লিখবো সেটা লিখবো হচ্ছে ইটালিক অক্ষরে। 2 নম্বর, দ্বিপদ নামকরণের ক্ষেত্রে একই নাম দুইবার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? আমরা ইটালিক অক্ষরে লিখি না, আমরা যেহেতু খাতায় ইটালিক লিখতে পারি না, তখন আমরা আন্ডারলাইন করব। কি করব? আন্ডারলাইন, আন্ডারলাইন। যেমন গোখরো সাপের যে বৈজ্ঞানিক নাম গোখরো সাপ, গোখরো সাপের বৈজ্ঞানিক নাম হচ্ছে নাজা নাজা, নাজা নাজা। দেখো আমি তো ইটালিক লিখিনি, ইটালিক লিখিনি, তাহলে এক্ষেত্রে কী করবো? দুটার নিচে আন্ডারলাইন করবো, ঠিক আছে? আরও কিছু কিছু বৈশিষ্ট্য আছে, যেমন প্রথম যেটা ফার্স্ট, ওটা হবে ক্যাপিটাল, এবং পরেরটা কিন্তু সেকেন্ড, যেটা এখানে যেমন নাজার এই যে সেকেন্ডের যেটা, ওটা কিন্তু হবে স্মল দিয়ে, ঠিক আছে? এবং অনেক সময় এই কমা দিয়ে বৈজ্ঞানিক নাম লেখা হয়, বৈজ্ঞানিক নাম এখানে লেখা হয়, বৈজ্ঞানিক নাম, সরি এখানে বৈজ্ঞানিক নাম বলে ফেলছি, এটা বিজ্ঞানীর নাম। কমা দিয়ে বিজ্ঞানিক নাম লেখা হয়, বিজ্ঞানীর নাম লেখা হয় অনেক সময় কমন কমা দিয়ে। যেমন মানুষেরটা আমরা পড়েছিলাম হোমোস্যাপিয়েন্স, হোমোস্যাপিয়েন্স, কমা দিয়ে ক্যারোলাসিনিয়াসের নাম এভাবে লেখা হয়। যাই হোক,
আমরা যখন সামনে আরও পড়বো এই বিষয় নিয়ে আমরা আরও জানবো। তো দ্বিপদ নামকরণ থেকে কী জিনিস আসবে, জিনিস যেগুলো আসবে সেটা হচ্ছে দ্বিপদ নামকরণের কয়েকটা নিয়ম দিতে পারে এমসিকিউ এর জন্য। এটা যে আহামরি ইম্পর্টেন্ট আমি তা বলবো না, তবে এমসিকিউ এর জন্য একটু বলতে পারে, এই জন্য যেহেতু অত ইম্পর্টেন্ট না সেজন্য আমি তেমন একটা গুরুত্ব দেখাইনি। তবে দ্বিপদ নামকরণে কোন দুটো লাগে সেটা হচ্ছে জিনাস এবং একটা হচ্ছে স্পেসিস। তোমাদের জানার জন্য একটু এক্সট্রা জানিয়ে রাখি, সেটা হচ্ছে ত্রিপদ নামকরণ বলেও কিন্তু একটা জিনিস আছে। কি জিনিস? ত্রিপদ নামকরণ। ত্রিপদ নামকরণ, ত্রিপদ নামকরণ। ভাইয়া ত্রিপদ নামকরণ কই পাইলেন? এটা তোমাদের আছে এইচএসসিতে, এসএসসিতে যদিও নাই বাট এইচএসসিতে আছে। ত্রিপদ নামকরণের জনক কে জানো? সেনেজেল। ত্রিপদ নামকরণের জনক হচ্ছে সেনেজেল। এবং এই যে দ্বিপদ নামকরণ আমরা পড়তেছি না, দ্বিপদ নামকরণ, দ্বিপদ নামকরণের জনক হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। তাহলে এখন আমাদের বুঝতে হবে দ্বিপদ নামকরণ থেকে কোন কোন জিনিসগুলো পরীক্ষায় সবথেকে বেশি আসে। সবথেকে বেশি আসে দ্বিপদ নামকরণের উদাহরণ। কি বলেছি? দ্বিপদ নামকরণের উদাহরণ। উদাহরণ আমাদের মাস্ট 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 পারতে হবে, সেটা এসএসসির জন্য বলো এইচএসসির জন্য বলো। দ্বিপদ নামকরণের উদাহরণগুলো আমরা ছোটো করে পড়ে ফেলি। দ্বিপদ নামকরণ কীভাবে মনে রাখবো? দেখ, প্রথম হচ্ছে ধান, ধানে হচ্ছে ওরাইজা স্যাটাইভা বা অরিজা স্যাটাইভা, তোমরা যেভাবে পড়ো না কেন। দেন হচ্ছে পাট, করগরাস ক্যাপসুলারিস। তারপর হচ্ছে আম, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ঠিক আছে? কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস, এটা ইম্পর্টেন্ট কারণ আমাদের জাতীয় ফল। তারপর হচ্ছে শাপলা, নিমফিয়া নৌচালি, জবা আছে, হিবিস্কাস রোসাসাইনেন্সিস, এটাও আবার ইন্টারমিডিয়েটে খুব ইম্পর্টেন্ট ছিল, জবা, ইন্টারমিডিয়েটের জন্য বিশেষ করে। কলেরা জীবাণু। দেখো, আমরা একটা কাজ করি, আমরা আমাদের এই পড়াটা একটু ডিফারেন্টভাবে সাজিয়ে ফেলি। কীভাবে সাজাবো? আমরা হচ্ছে কালার দিয়ে ভাগ করে ফেলি। এই ইয়েলো কালার দিয়ে আমরা হচ্ছে গাছগুলো ভাগ করি, এই যে গাছগুলো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উদ্ভিদ, ইয়েলো কালার, ঠিক আছে? এখন আমরা আমাদের জীবাণুগুলো যেগুলো আছে সেগুলো আমরা ডিফারেন্ট একটা কালার দিই, এই যে কলেরা জীবাণু, ম্যালেরিয়া জীবাণু, এগুলো, ঠিক আছে? জীবাণুগুলো। তারপরে এখান থেকে আমাদের প্রাণীগুলো যদি আমরা একটু হিসাব করি, প্রাণীগুলোতে আমরা আরেকটা কালার দিই। কী কী প্রাণী আছে? প্রিপ্ল্যান্টারি আমেরিকানা, অ্যাপিস ইন্ডিকা, টিনোলোসিডিসা, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখে ফেলি তো ঠিক কয়টা কয়টা করে আমাদের আছে। দেখো, এখান থেকে এটুকু হচ্ছে আমাদের প্লান্ট, এখান থেকে এটুকু হচ্ছে আমাদের কি বলা যায় এটাকে, মাইক্রোবস, এবং এইখান থেকে এটা হচ্ছে আমাদের অ্যানিমাল। ওকে, তো দেখো ধানে কি বলছি? অরাইজা স্যাটিভা, পাট হচ্ছে কর্করাস ক্যাপসুলারিস, আম হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, কাঁঠাল হচ্ছে আর্টোকার্পাস হেটেরোফাইলাস, শাপলা হচ্ছে নিমফিয়া নওশালি, জবা হচ্ছে হিবিস্কাস রোসাসাইনেন্সিস। কলেরা জীবাণু কি? ভিভিরিয়া কলেরি। দেখো, কলেরা জীবাণু বলছে না, কলেরা, দেখো কলেরা আছে, ম্যালেরিয়া আছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স মেইনলি, এরপর আরও অনেক জাত আছে যদিও। আরশোলা কি? পেরিপ্ল্যানেটা আমেরিকানা, এই আমেরিকাতে প্রচুর আরশোলা, ঠিক আছে? মনে থাকবে, আরশোলা আমেরিকাতে প্রচুর। মৌমাছি কি? আপিস ইন্ডিকা, ব্যাপিস ইন্ডিকা। ইলিশ, টেনোয়ালস, ইলিশে দেখো, ইলিশের ভিতরে ইলিশ আছে। কোনো ব্যাং, দোত্তাফ্রাইনাস মেলানোস্টিকটাস ও বুফো মেলানোস্টিকটাস, যে কোনো একটা মনে রাখো আপাতত। তো মেইনলি এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। দোয়েল, দোয়েল ইম্পর্টেন্ট কেন? আমাদের জাতীয় পাখি, খুব ইম্পর্টেন্ট। দেখো, জাতীয় পাখি, জাতীয় মাছ, আর আমাদের জাতীয় ফুল শাপলা। বলতে পারে জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লেখো, জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম লেখো, তাই না? বলো তো গাছের রাজা কোনটা? গাছের রাজা হচ্ছে আম গাছ, বলতে পারে, হ্যাঁ। আম গাছের বৈজ্ঞানিক নাম বলতে পারে। এখন দেখো, দোয়েল বলেছি, রয়্যাল বেঙ্গল টাইগার জাতীয় পশু, তাই না? তাহলে আমাদের বলতে হবে যে জাতীয় পশু প্যান্থেরা টাইগ্রিস। দেখো টাইগার আছে না, এই যে টাইগার আছে। আর মানুষ তো হোমোস্যাপিয়েন্স, এই এটা তো সবাই জানে, মানুষ যে হোমোস্যাপিয়েন্স, ইজি, ইজি, এটা সবাই জানে, ঠিক আছে? তো এর বাইরে আমাদের বইয়ের আলোচনার ভিতরে কয়েকটা আছে, তো চলো আমরা সেগুলো একটুখানি পড়ে ফেলি, একটু পড়ে ফেলি। কী কী ছিল? যেমন পেঁয়াজ, পেঁয়াজটা হচ্ছে অ্যালিয়াম সেপা। তারপরে আমরা যদি বলি হচ্ছে রুই মাছ,
রুই মাছ, ল্যাবেওরোহিতা। ঠিক আছে, এই দুটো আমাদের পড়তে হবে। পেঁয়াজ হচ্ছে অ্যালিয়াম সেপা, রুই মাছ হচ্ছে ল্যাবেওরোহিতা। ঠিক আছে, তাহলে এই যে চারটা, এই চারটা আমি জানি ফার্স্টের দিকে একটু কঠিন লাগবে, একটু হার্ড লাগবে, তারপরেও তোমরা পড়ে ফেলবে ইজি ইজি, কেননা ইন্টারমিডিয়েটে এটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে তোমাদের অ্যাডমিশন বলো, তারপর এই যে মেইনলি এসএসসি পরীক্ষা, সেখানে তো বললামই খুব ইম্পর্টেন্ট। তো এগুলো আমাদের পড়া শিখতে হবে, যেন আমাদের নেক্সট টাইম খুব একটা কষ্ট করে না লাগে। তো তোমাদের সবার জন্য শুভকামনা, তোমাদের এসএসসি পরীক্ষা অনেক সুন্দর হোক। পাশাপাশি তোমরা এই তো সময় আমার সাথে ক্লাস করলে, ধৈর্য ধরলে, এই জন্য তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ। তোমাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো একটা ক্লাসে।